নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কুয়াশার রং। গল্প পাঠে আমি অনিন্দিতা। ভয়ানক বর্ষা কদিন সমানভাবে চলিয়াছে, বিরাম বিশ্রাম নাই। প্রতুল মেসের বাসায় নিজের সিটটিতে বসিয়া বসিয়া বিরক্ত হইয়া উঠিয়াছে। কোথায় বা বাহির হইবে, যাইবার উপায় নাই কোনো দিকে। ছাদ চুইয়া ঘরে জল পড়িতেছে। সকাল হইতে বিছানাটা একবার এদিকে একবার ওদিকে সরাইয়া বা কতক্ষণ পারা যায়। সন্ধ্যার সময় আরও জোর বর্ষা নামিল। চারিদিক ধোঁয়াকার হইয়া উঠিল। বৃষ্টির জলের কুয়াশার ফাঁকে ফাঁকে গ্যাসের আলোগুলা রাস্তার ধারে ঝাপসা দেখাইতেছে। প্রতুল একটা বিড়ি ধরাইল। সকাল হইতে এক বান্ডিল বিড়ি উঠিয়া গিয়াছে। বসিয়া বসিয়া বিড়ি খাওয়া ছাড়া সময় কাটাইবার উপায় কই? সিগারেট কিনিবার পয়সা নাই। এই সময়টা সিগারেট খাইয়া কাটাইতে হইলে 2 বাক্স ক্যাভেন্ডার নেভিকাট সিগারেট লাগিত। প্রতুলের হঠাৎ মনে পড়িল, এবেলা এখনো চা খাওয়া হয় নাই। মেসের চাকরকে ডাকিবার উদ্যোগ করিতেছে, এমন সময় দুয়ারে কে ঘা দিল। হয়তো হরিশ চাকরের মনে পড়িয়াছে তাহার ঘরে চা দেওয়া হয় নাই। দুয়ার খুলিয়া প্রতুল অবাক হইয়া চাহিয়া রহিল। এই যে প্রতুলদা, ভালো আছেন? নমস্কার, এলাম আপনার এখানেই। একটি 30-32 বছরের লোক, গায়ে ময়লা পাঞ্জাবি, পায়ে রবারের জুতা, হাতে একটা ছোট টিনের সুটকেস, সঙ্গে একটি বছর 9-10-এর ছোট ছেলে লইয়া ঘরে ঢুকিল। ছাতি হইতে জল গড়াইয়া পড়িতেছে। ভিজা জুতায় ঘরের দুয়ারের সামনের মেঝেটাতে জলের দাগ পড়িল। খোলা দরজা দিয়া ইতিমধ্যে বৃষ্টির ঝাপটা ঘরে ঢুকিল। আয় রে খোকা, যা গিয়ে বসগে যা। তোর জ্যাঠামশাই, প্রণাম কর। দাঁড়া, পাটা মুছে দি গামছা দিয়ে, যা। প্রতুল তখনও ঠিক করিতে পারে নাই লোকটাকে। এমন দুর্যোগের দিনে তাহার আশ্রয় গ্রহণ করিতে আসিয়াছে। দেশের লোক, গ্রামের লোক তো নয়। কোথায় ইহাকে সে দেখিয়াছে? হঠাৎ তাহার মনে পড়িয়া গেল, এই সেই শশধর, নাথপুরের শশধর গাঙ্গুলি। এত বড় হইয়া উঠিয়াছে সেই 18-19 বছরের ছোকরা। আর বাল্যের সেই চমৎকার চেহারা এত খারাপ হইয়া উঠিল কিভাবে? চিনতে পেরেছেন প্রতুলদা? হ্যাঁ, এসো, বসো। কতকাল পরে দেখা। তা তুমি জানলে কি করে এখানে আমি আছি? ভালো আছো? বেশ। এটি কে, ছেলে? বেশ বেশ। শশধর রাঙা দাঁত বাহির করিয়া একগাল হাসিয়া বলিল, তা হবে না? সে আজ কত বছরের কথা বলুন তো? আজ 12, 13 কি 14 বছরের কথা হয়ে গেল যে। আপনার ঠিকানা নিলুম জীবন ভট্টাচার্যের কাছ থেকে। জীবন ভট্টাচার্যকে মনে পড়ছে না? সেই যে জীবনদা, আমাদের লাইব্রেরির সেক্রেটারি ছিল। কিন্তু জীবনবাবুই বা আমার ঠিকানা জানলেন কি করে? তার সঙ্গেও তো 12-13 বছর দেখা নেই। যতদিন নাথপুর ছেড়েছি ততদিন তার সঙ্গেও। জীবনদার শালার এক বন্ধু, আপনারও বন্ধু, রাধিকা বাবু। চিনতে পেরেছেন এবার? সেখানে জীবনদা শুনেছে আপনি তো আমাদের খবর রাখেন না, আমরা আপনার রাখি। এই, স্থির হয়ে বস খোকা। এক কাপ চা খাওয়ান না দাদা, বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সঙ্গের ছোট ছেলেটি অমনি বলিতে শুরু করিল, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তাহার বাবা ধমক দিয়া বলিল, থাম, ছোড়ার অমনি খিদে পেয়ে গেল। থাম না, খেয়েছিস তো দুপুরবেলা? প্রতুল বলিল, আহা,
ওকে ধমকাচ্ছ কেন? ছেলে মানুষের খিদে তো পেতেই পারে। দাঁড়াও খোকা, আমি খাবার আনাচ্ছি। চাও জলযোগের পর্ব মিটিয়া গেলে প্রতুল বলিল, তারপর শশধর এখন হচ্ছে কি? শশধর বলিল, করব আর কি, রামজীবনপুরের ইউপি স্কুলের হেড পণ্ডিত। আজ দুদিন ছুটি নিয়ে কলকাতায় এলাম, একটু কাজ আছে। ভালো কথা প্রতুলদা, এখানে একটু থাকবার জায়গা হবে? প্রতুল বলিল, হ্যাঁ হ্যাঁ, তা আর কি, থাকো না, জায়গা তো যথেষ্টই রয়েছে। আমি বলে দিচ্ছি তোমাদের খাওয়ার কথা রাত্রে। আজ প্রায় 12-13 বছর আগে প্রতুল নাথপুর গ্রামের মিউনিসিপ্যাল অফিসে কেরানির চাকরি লইয়া যায়। নাথপুর নিতান্ত ক্ষুদ্র গ্রাম নয়, আশেপাশের 4-5খানি ছোট বড় গ্রাম লইয়া মিউনিসিপ্যালিটি। ইলেকশন লইয়া দলাদলি মারামারি পর্যন্ত হইত। লাইব্রেরি ছিল, ডাক্তারখানা ছিল, হাই স্কুল ছিল, একটা পুলিশের ফাঁড়ি পর্যন্ত ছিল। একদিন নিজের ক্ষুদ্র বাসাটিতে প্রতুল বসিয়া আছে। একটি 18-19 বছরের ছোকরা আসিয়া প্রণাম করিয়া বলিল, আপনি বুঝি নতুন এসেছেন আমাদের গায়ে? হ্যাঁ, এসো, বসো। তোমার নাম কি? আমার নাম শশধর। আপনার সাথে আলাপ করতে এলুম। একলাটি বসে থাকেন। এসো এসো, ভালোই হল। তুমি স্কুলে পড়ো বুঝি? শশধর পরিচয় দিল। না, সে স্কুলে পড়ে না, অবস্থা ভালো না। স্কুলে কে পড়াইবে? তাহা ছাড়া সংসারে বাবা নাই, তাহারই ঘাড়ে সংসার। মা, 2 বোন, 3টি ছোট ছোট ভাই, স্ত্রী। প্রতুল বিস্মিত হইয়া বলিল, তুমি বিয়ে করেছ নাকি? আজ্ঞে হ্যাঁ, ও বছর বিয়ে হয়ে গিয়েছে। ছেলেটি দেখিতে খুব সুশ্রী, সুপুরুষ। অল্প বয়সে বিবাহ হওয়াটা আশ্চর্য নয় বটে। কিছুক্ষণ বসিয়া থাকিবার পরে ছেলেটি সেদিন চলিয়া গেল। তাহার পর হইতে মাঝে মাঝে সে প্রায়ই আসিত। এই গ্রামে প্রতুল নতুন আসিয়াছে, বিশেষ কাহারও সহিত পরিচয় নাই। এই অবস্থায় একজন তরুণ বন্ধু লাভ করিয়া প্রতুলও খুশি হইল। সময় কাটাইবার একটা উপায় হইল। সন্ধেবেলাটা দুজনে গল্প গুজবে কাটাইয়া দিত। একদিন শশধর প্রতুলকে খাওয়ান নিমন্ত্রণ করিল। শশধরের মা তাকে ছেলের মতো যত্ন করিয়া খাওয়াইলেন। শশধরের বোন কণা তাকে প্রথম দিনেই প্রতুলদা বলিয়া ডাকিল। এই নির্বান্ধব পল্লী গ্রামে ইহাদের স্নেহ সেবা প্রতুলের বড় ভালো লাগিল সেদিন। ইহার পর অফিস হইতে প্রতুল নিজের বাসায় ফিরিতে না ফিরিতে শশধর প্রতুলকে ডাকিয়া নিজের বাড়িতে প্রায়ই লইয়া যায়। প্রায়ই বৈকালিক চা পানের ও জলযোগের ব্যবস্থা সেইখানেই হইয়া থাকে। দিনকতক যাইবার পরে প্রতুল ইহাতে সংকোচ বোধ করিতে লাগিল। শশধরদের সাংসারিক ব্যবস্থা বিশেষ সচ্ছল নয়। রোজ রোজ তাহার জলযোগের জন্য উহাদের খরচ করাইতে প্রতুলের মন সায় দিল না। সে খাওয়া বন্ধ করিল। অবশ্য মুখে সোজাসুজি কোনো কিছু বলিতে পারা সম্ভব ছিল না, তবে যাইবার ইচ্ছা না থাকিলে ওজোর আপত্তির অভাব হয় না। একদিন শশধর আসিয়া বলিল, আজ যেতেই হবে প্রতুলদা। কণা বলেছে তোমাকে না নিয়ে গেলে সে ভয়ানক রাগ করবে আমার ওপর। প্রতুল আশ্চর্য হইয়া বলিল, কণা? হ্যাঁ হ্যাঁ, কণা, আমার ছোট বোন। ভুলে গেলেন নাকি? চলুন আজ। প্রতুলের মনে বিস্ময় এবং আনন্দ দুইই হইল। কণার বয়স 15-16, রং ফর্সা, বেশ সুশ্রী মেয়ে, কথাবার্তা বলে চমৎকার। পাড়াগাঁয়ের তুলনায় লেখাপড়াও জানে ভালো। তাহার সম্বন্ধে কণা আগ্রহ দেখাইয়াছে, কথাটা শুনিতে খুব ভালো। কণা সেদিন প্রতুলের কাছে কাছেই রহিল।
কয়দিন না দেখাশোনার পরে দুইজনেরই দুজনকে যেন বেশি করিয়া ভালো লাগিতেছে। ফিরিবার সময় প্রতুলের মনে হইল কণাকে আজ যেন তাহার অত্যন্ত আপনজন বলিয়া মনে হইতেছে। কেন? নির্জন বাসায় ফিরিয়া কথাটা সে ভাবিল। কণা মেয়েটি ভালো, সত্যিই বুদ্ধিমতী, সেবাপরায়ণা। তাহাদেরই পাল্টি ঘর। আহা, এই জন্যই কি শশধরের এত তাগাদা তাহাকে ঘন ঘন বাড়ি লইয়া যাইবার জন্য? কথাটা মনে হইবার সঙ্গে সঙ্গে এ চিন্তাও তাহার মনে না আসিয়া পারিল না, তাই কণার অত গায়ে পড়িয়া আলাপ করার ঝোঁক তার সঙ্গে। প্রতুল আবার শশধরদের বাড়ি যাওয়া বন্ধ করিল। শশধর আসিয়া পীড়াপিড়ি আরম্ভ করিতে আদৌ বিলম্ব করিল না। এবার কিন্তু প্রতুল অত সহজে ভুলিল না। তাহার মনে দ্বন্দ্ব লাগিয়াছে। কণা তাহাকে সত্যিই ভালোবাসে, না তাহাকে বিবাহের ফাঁদে ফেলিবার জন্য ইহা তাহার একটি ছলনা মাত্র? কণার মা কি জন্য তাহাকে অত আদর করিয়া থাকেন, বা শশধর তাহাকে বাড়ি লইয়া যাইতে অত আগ্রহ দেখায়? ইহার কারণ প্রতুলের কাছে ক্রমশ স্পষ্ট হইয়া উঠিল। গরিবের মেয়ে, বিবাহ দিবার সঙ্গতি নাই উপযুক্ত পাত্রে। সেই হিসাবে প্রতুল পাত্র ভালোই। ৩০ টাকা মাহিনা পায় অফিসে, বয়স কম, দেখিতে শুনিতেও এ পর্যন্ত তো প্রতুলকে কেহ খারাপ বলে নাই। ইহাদের সকল স্নেহ, ভালোবাসা, আগ্রহের মধ্যে একটি গূঢ় স্বার্থসিদ্ধির সন্ধান জানিয়া প্রতুলের মন ইহাদের প্রতি নিতান্ত বিরূপ হইয়া উঠিল। মাস ২ কাটিয়া গিয়াছে। ভাদ্র মাস। ৭-৮ দিন বেশ ঝলমলে শরতের রৌদ্র। খালের ধারে কাশফুল ফুটিয়াছে, জলকাদা শুকাইয়া আসিতেছে। পূজার ছুটির আর বেশি দেরি নাই। প্রতুল বসিয়া বসিয়া সেই কথা ভাবিতেছিল। মিউনিসিপ্যাল অফিসে ১২ দিন ছুটি। এই সময় একদিন কাহার মুখে প্রতুল শুনিল শশধরের বাড়িতে বড় বিপদ। শশধরের মা মৃত্যুশয্যায়। শুনিয়া সে ব্যস্ত হইয়া উঠিল। শশধর এদিকে অনেকদিন আসে নাই তা নয়, প্রতুল ইহাদের বাড়ি না গেলেও সে এখানে প্রায়ই আসিয়া বসিয়া থাকে, চা খায়, গল্প গুজব করে। কই, মায়ের এমন অসুখের কথা তো শশধর বলে নাই। প্রতুল শশধরের বাড়ি গেল। এমন বিপদের সময় না আসিয়া চুপ করিয়া থাকা, সেটা ভদ্রতা এবং মনুষ্যত্ব উভয়েরই বিরুদ্ধে। প্রতুলের কড়া নাড়ার শব্দে কণা আসিয়া দরজা খুলিয়া দিল। প্রতুলের মনে হইল কণা তাহাকে দরজায় দেখিয়া বিস্মিত হইয়াছে। প্রতুল আগে কথা কহিল, বলিল, মা কেমন আছেন? আসুন বাড়ির মধ্যে। দাদা নেই বাড়িতে, ডাক্তার ডাকতে গিয়েছে, অবস্থা ভালো নয়। চলো চলো, দেখি গিয়ে। আমি কিছুই জানি নে কণা অসুখের কথা। শশধর কদিন আমার ওখানে যায়নি, তবে মাঝে যা গিয়েছিল তখন কিছু বলেনি। বলবি কি, মার অসুখ আজ সবে ৫ দিন হয়েছে তো। পরশু রাত্রির থেকে বাড়াবাড়ি যাচ্ছে। এর আগে এমন তো হয়নি। ঘরের মধ্যে ঢুকিয়া যেটা প্রতুলের চোখে সর্বপ্রথম পড়িল, সেটি ইহাদের দারিদ্র্যের কুশ্রী ও মলিন রূপ। সে নিজেও বড়লোকের ছেলে নয়, কিন্তু তবুও তাহাদের বাড়িতে গৃহস্থালির যে শ্রীছাদ আছে, এখানে তার সিকিও নাই। কণা বলিল, এতকাল আসেননি কেন এদিকে? আমাদের তো ভুলেই গিয়েছেন। প্রতুলের মনে কষ্ট হইল। কণার ক্লান্ত, উদ্বেগপূর্ণ এবং ঈষৎ বিষণ্ন চোখ দুটির দিকে চাহিয়া তাহার মনে হইল সে বড় নিষ্ঠুর কাজ করিয়াছে এতদিন এখানে না আসিয়া। কণা বড় ভালো মেয়ে,
যতক্ষণ প্রতুল তাহাদের বাড়ি রহিল, ততক্ষণের মধ্যেই প্রতুল জানিতে পারিল কণার কি কর্তব্য জ্ঞান, রুগ্ন মায়ের কি সেবাটাই করিতেছে কণা। এত দুঃখ উদ্বেগেও কণার সুন্দর রূপ ম্লান হয় নাই। অনেক মেয়েকে সে দেখিয়াছে, সাজিলে গুজিলে সুশ্রী বলিয়া মনে হয়, কিন্তু মলিন কাপড় পরিয়া থাকিলে বা চুল বাঁধা না থাকিলে, কিংবা হয়তো সদ্য ঘুম হইতে ওঠা অবস্থায় দেখিলে বড় খারাপ দেখায়। কণার রূপের মধ্যে একটা কিছু আছে, যাহাতে কোনো অবস্থাতেই খারাপ দেখায় না। এত অনিয়ম, রাত্রি জাগরণ, উদ্বেগ, পরিশ্রমের মধ্যেও কণা তেমনি ফুটন্ত ফুলটির মতো তাজা, তেমনি লাবণ্যর সুকুমার মুখে। কণার সম্বন্ধে এই একটি মূল্যবান সত্য আবিষ্কার করিয়া প্রতুল আনন্দিত ও বিস্মিত দুইই হইল। ইহার পর প্রতুল কয়দিনই কণাদের বাড়ি নিয়মিত যাইতে লাগিল। রোগিণীর সেবায় সেও কণাকে সাহায্য করিত। স্টোভ জ্বালা, জল গরম করা, বিছানার চাদর বদলানোর সময় রোগিণীকে বিছানার এক পাশে সরানো, ডালিম বেদানার দানা ছাড়ানো। পঞ্চম দিনের প্রাতঃকালে কণার মা যখন ইহলোকের মায়া কাটাইয়া চলিয়া গেলেন, তখন সেই শোক সন্তপ্ত পরিবারকে সে যথাযোগ্য সান্ত্বনা দিবার চেষ্টা করিতে লাগিল। দাহ কার্যের খরচপত্র নিজ হইতে দিল, কারণ শশধর একেবারে শূন্য সেদিন। নিজে শ্মশানে গিয়া শেষ পর্যন্ত রহিল। আবার সকলের সঙ্গে সেখান হইতে কণাদের বাড়ি ফিরিয়া আগুন তাপিল এবং নিমের পাতা দাঁতে কাটিল। কণা আজকাল প্রতুলের দিকেও বড় টানে। তাহার সুখ দুঃখ, সে রাত্রে ঘুমাইল কিনা, তাহাকে চা ঠিক সময় দেওয়া এবং সেই সঙ্গে কিছু না হোক এক মুঠা মুড়ি ও তেল নুন মাখিয়া দেওয়া, এসব দিকে কণার সতর্ক দৃষ্টি। এত দুঃখ বিপদের মধ্যেও ইহাও প্রতুলের মনে বড় আনন্দ দিয়াছে কয়দিন। শ্রাদ্ধের আগের দিন প্রতুল শশধরকে নিজের মাহিনা হইতে 20টি টাকা দিয়া তাহাকে কি করিতে হইবে না হইবে পরামর্শ দিল। জিনিসপত্র লোকজন খাওয়ানোর ফর্দ করিল। সামান্য তিল কাঞ্চন শ্রাদ্ধ হইবে। শ্রাদ্ধের দিন 12টি ব্রাহ্মণ এবং নিয়মভঙ্গের দিন জন 15 জ্ঞাতি কুটুম্ব খাইবে। এসব কথা কণাদের বাড়ি বসিয়াই হইতেছিল। পরামর্শ অন্তে প্রতুলকে বসাইয়া রাখিয়া শশধর কোথায় বাহির হইয়া গেল। প্রতুলের বসিয়া থাকিবার কারণ, সে এখনো বৈকালিক চা পান করে নাই। না খাইয়া গেলে কণা চটিয়া যাইবে। কণা চা লইয়া ঘরে ঢুকিল। প্রতুল কণার হাত হইতে পেয়ালাটি লইয়া বলিল, বসো কণা, কালকির সব জোগাড় করে রাখো। ফর্দ দিয়েছেন নবীন ভট্টাচার্যি। সন্ধ্যের পর একবার দেখে নিও সেখানা। শশধর কেনাকাটা করতে গিয়েছে, যদি কিছু বাদ পড়ে আনিয়ে নিও। আপনি টাকা দিলেন? আমি? হ্যাঁ, তা কত টাকা দিলেন? সে কথায় দরকার? সে এমন কিছু নয়। তাছাড়া ধার। শশধর আবার আমায়। দাদা আবার আপনাকে ছাই দেবে। আপনাকে কথাটা বলবো ভেবেছি। কেন আপনি আমাদের পেছনে এমন করে খরচ করবেন? রোগের সময় টাকা দিয়েছেন, আবার কাজের সময় দেবেন? আপনি কি এমন টাকা ব্যাংকে জমিয়েছেন শুনি? মাইনে তো পান 30টি টাকা। আপনার নিজের বাবা মা ভাই বোন রয়েছে, তাদের কি দেবেন? নিজে কি খাবেন? আপনাকে বলি শুনুন, দাদা বেকার বসে আছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে তা কখন আর উপরহাত করবে না। ওর ওই স্বভাব। আপনি আর 1 পয়সা দেবেন না বলে দিচ্ছি। মায়ের কাজ হোক আর না হোক, আপনার কি? আপনি কেন দিতে যাবেন? প্রতুল বিস্মিত দৃষ্টিতে কণার মুখের দিকে চাহিল। কণার মুখে একটি সরল তেজস্বী সারল্য,
সত্যবাদী ও স্পষ্টভাষী ও ডাগর চোখ দুটি, যা খোসামত করিতে বা ছলনা করিতে শেখে নাই আজও, প্রতুলের মনে হইল। কিন্তু কণা আজ এ কি নতুন ধরনের কথা বলিল! ভারী আশ্চর্য কথা। এতদিন কণাকে চিনিতে পারে নাই সে, আজ চিনিল বটে। শ্রদ্ধায় ও সম্ভ্রমে প্রতুলের মন পূর্ণ হইয়া উঠিল। কণা সাধারণ মেয়ে নয়। শ্রাদ্ধশান্তি মিটিয়া গেল। প্রতুল নিয়মিত উহাদের বাড়ি যাতায়াত করিতে লাগিল। কণার সেবা অভ্যস্ত হইয়া গিয়াছে। সে যত্ন ও সেবায় এতটুকু খুঁত কোনোদিন প্রতুলের চোখে পড়িল না। মায়ের শোক খানিকটা প্রশমিত হইবার পরে কণা আরও সুশ্রী হইয়া উঠিয়াছে এখন। পরিস্ফুট যৌবনশ্রী তাহার অঙ্গ প্রত্যঙ্গে। প্রতুল ইতিমধ্যে মনে মনে ভাবিয়া স্থির করিয়াছে কি করিয়া কথাটা এইবার সে পারিবে। কথাবার্তা পাকা না হয় রহিল। অশৌচ কাটিয়া গেলে বিবাহ হইতে বাধা কি? পরের বাড়ির তরুণী পূর্ণ যৌবনা মেয়ের সহিত এভাবে মেলামেশা উচিত হইতেছে না। একটা পাকাপাকি কথা হওয়া ভালো। বৈকালে প্রতুল কণাদের বাড়ি গেল। কণা আসিয়া বলিল, ওই রে বাস, আমি বলেছি কি না বলেছি, প্রতুলদা তো এলো বলে। দুধ নেই চা করবার। ওবেলা পিন্টু দুধের কড়া আলগা করে দিয়েছে, আর সব দুধখানি উপর করে রেখে দিয়েছে বেড়ালে। বসো কণা এখানে, চা হবে এখন, তার জন্যে কিছু নয়। কণা এখন মাতৃহীন ছোট ভাই বোনের মায়ের স্থান পূর্ণ করিয়া আছে। সংসারে সেই এখন কর্ত্রী, প্রতুল তা জানে। কিন্তু এই ক্ষুদ্র কর্ত্রীটি মাঝে মাঝে কিরকম ফাঁদে পড়িয়া যায় পয়সা কড়ির অভাবে, তাহাও প্রতুল দেখিয়াছে। কণা তাহাকে কিছু বলে না, কোনোদিন না। কিন্তু সে নানা রকমে টের পায়, যেমন আজই পাইল। কণা কি কাজে একটু উঠিয়া গিয়াছে। প্রতুল কণার ছোট ভাই বিনুকে ডাকিয়া বলিল, কি খেয়েছ খোকাবাবু? ভাত খেয়েছি। এখন কি খেয়েছ? আর কিছু নেই, ভাত নেই, দিদি খায়নি। তখনই সেখানে কণার ছোট বোন 11 বছরের পিন্টু আসিল। প্রতুল বলিল, কণা খায়নি কেন? পিন্টু বলিল, ভাত ছিল না, ওবেলা চাল ধার করে নিয়ে এলো দিদি, ওই সরকারদের বাড়ি থেকে। দাদাকাল কোথায় গিয়েছে, আজও তো ফিরল না। মহেশ চক্রবর্তীর দোকানে টাকা পাবে বলে চাল ডাল দেয় না আজকাল। দিদি এখন কোথায় পাবে, কোন দিকে যাবে? প্রতুল অনেক কথা ভাবিল। কণা সংসার চালাইতে পারে না টাকার অভাবে। সে নিজে যদি বাহির হইতে 2-10 টাকা সাহায্য করে, সেটা যেন ভিক্ষা দেওয়ার মতো দেখায়। সে টাকা হাত পাতিয়া লওয়ায় কণার গৌরব ক্ষুণ্ণ হয়। কণাকে সে অপমানের মধ্যে টানিয়া আনিতে তাহার মন সরে না। অথচ এইরকম কষ্ট করিয়াই বা কণা কতদিন বাঁচিবে? সবদিকে সুমীমাংসা করিতে হইলে বিবাহের কথাটা পারিতে আর বিলম্ব করা উচিত নয়। আজই সে কণার সঙ্গে এ বিষয়ে একটা বোঝাপড়া করিবে আগে। তাহার পরে শশধরকে জানাইলেই চলিবে এখন। শশধর মানুষ নয়, সে ইতিমধ্যে বেশ বুঝিয়া ফেলিয়াছে। কণা চা লইয়া ঘরে ঢুকিল। বলিল, একটু দেরি হয়ে গেল প্রতুলদা, দুধ ছিল না একেবারে, আনলাম রায়কাকাদের বাড়ি থেকে। দেখুন তো চাটা খেয়ে কেমন হয়েছে। প্রতুল বলিল, ব্যস্ত হয়ে ঘুরছ কোথায় কণা? বসো এখানে, কথা আছে। শীতকালের বিকাল। কণাদের বাড়ির চারিপাশে বনজঙ্গলে বনমৌরি লতায় ফুল ফুটিয়াছে। বেশ একটা উগ্র সুগন্ধে অপরাহ্নের শীতল বাতাস ভরপুর। ভাঙা ইটের পাঁচিলের গায়ে রাঙা রোদ পড়িয়া
কণাদের পুরনো পৈতৃক ভদ্রাসনের প্রাচীনত্ব ও দারিদ্র্য যেন আরও বাড়াইয়া তুলিয়াছে। কণা বসিল। প্রতুলের মুখের দিকে আগ্রহের সহিত চাহিয়া বলিল, কি প্রতুলদা? তোমাকে এই কথাটা বলি, কিছু মনে করো না কণা। অনেকদিন থেকে কথাটা আমার মনে হয়েছে, বলি বলি করে বলা ঘটে উঠছে না। তুমি আমায় বিয়ে করবে কণা? আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করব যদি। কণা খানিকটা চুপ করিয়া রহিল। খানিকক্ষণ দুজনের কেহই কথা বলিল না। তারপরে কণা ধীরে ধীরে অনেকটা চাপা সুরে বলিল, সে হয় না প্রতুলদা। প্রতুল বিস্মিত হইল। কণার উত্তর সম্পূর্ণ অপ্রত্যাশিত তাহার কাছে। বলিল, হয় না কেন কণা? কণা মাটির দিকে চোখ রাখিয়া পূর্ববৎ নিম্ন সুরে বলিল, হয় না প্রতুলদা, কারণ আছে অবশ্যই, কিন্তু সে কথা বলব না। বিয়ে হতে পারে না। কারণটা জানতে পারলে বড় ভালো হতো কণা। খুব বেশি বাধা কিছু আছে কি? হ্যাঁ। কারণটা বলবে? আপনি কিছুই জানেন না? দাদা কিছু বলেনি আপনাকে? প্রতুল আরও বিস্মিত হইল। কি জানিবে সে? শশধরই বা তাহাকে কি বলিবে? অত্যন্ত আগ্রহ ও কৌতূহলের সঙ্গে সে বলিল, না কণা, তুমি কি বলছ আমি কিছুই বুঝতে পারছি নে। শশধর কি বলবে আমায়? আমি বিধবা। তুমি? হ্যাঁ, ৮ বছর বয়সে আমার বিয়ে হয়। ১৩ বছর বয়সে এই ৫ বছর হল। প্রতুলের মাথা বনবন করিয়া ঘুরিতে লাগিল যেন। সর্বশরীর যেন ঝিমঝিম করিতেছে। কণা বিধবা? কণার বিবাহ হইয়াছিল ৮ বছর বয়সে? অদৃষ্টির কি দারুণ পরিহাস! আর সে কত আকাশ কুসুম না রচনা করিয়াছে মনে মনেই কণাকে লইয়া। ইহাদের প্রতি মনে মনে কত অবিচার করিয়াছে, তাহাকে জামাই করিবার উদ্দেশ্যে প্রতি আরোপ করিয়া। গ্লানি ও অনুতাপে প্রতুলের মন পূর্ণ হইয়া গেল। কিন্তু কণা, এ কথা তো আমি কিছুই জানি নে। আমাকে তো কেউ কিছু বলেনি। আমার কিন্তু ধারণা ছিল যে আপনি জানেন। দাদা বলেছে আপনাকে। আমিও অবাক হয়ে গেছি এ কথা শুনে। একটা কথা বলবো? বিধবার পুনর্বিবাহ তো হচ্ছে সমাজে। প্রতুলদা ওসব কথা থাক। যা হয় না যেখানে, সেখানে সে কথা তোলা মিথ্যে মিথ্যে কেন? না, আমার কথার উত্তর দাও কণা। আমি অমন ধরনের কথা শুনব না তোমার মুখে। তোমায় সুখী করার দিকেই আমার লক্ষ্য। সেজন্য সংস্কার এবং সমাজ আমি অনায়াসেই ঠেলব। কণার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। সে মুখ নিচু করিয়া আঁচলের প্রান্ত দিয়া চোখ মুছিয়া বলিল, আপনার পায়ে পড়ি প্রতুলদা। প্রতুল আর কিছু বলিল না। পরদিন অফিসে আসিয়াই সে চাকুরিতে ইস্তফা দিয়া দিল ১ মাসের নোটিসে। এখানে আর থাকিবে না, থাকিয়া লাভ নাই। এই ১ মাসের মধ্যেই সে কণাদের বাড়ি গেল প্রায় প্রত্যেক দিনই। কিন্তু চাকুরিতে নোটিশ দেওয়ার কথা কাহাকেও বলিল না। বিবাহ সম্বন্ধে কণার সাথে আর কোনো কথাও বলে নাই। যদিও কণা আগের মতোই তাহার কাছে নিঃসংকোচে আসে, বসে, কথাবার্তা কয়। যাইবার পূর্বে সে কণাদের বাড়ি গেল। অন্যান্য কথাবার্তার পর সে বলিল, কণা, আমি এখান থেকে চলে যাচ্ছি কাল। কণা আশ্চর্য হইয়া প্রতুলের মুখের দিকে চাহিয়া বলিল,
চলে যাবেন? কেন? চাকুরি ছেড়ে দিচ্ছি। সে কি কথা? কথাটা ঠিক তাই। কাল যাচ্ছি। সত্যি? সত্যি। মিথ্যে বলে লাভ কি? সে কথা তো একদিনও বলেননি। না, বলিনি। বলেই বা লাভ কি? যেতেই যখন হবে। কেন? এখানে আপনার অসুবিধে কি হচ্ছিল? ভালো চাকুরি পেয়েছেন বুঝি কোথাও? কোথাও না। কণা চুপ করিয়া রহিল। প্রতুলও তাই। খানিক পরে কণা বলিল, যাবেন তা জানতুম। বিদেশি লোক আপনি, আপনাকে তো ধরে রাখা যাবে না। আমাদের কথা আপনি শুনবেনই বা কেন? অনেক জ্বালাতন করেছি, কিছু মনে করো না কণা। কণা চুপ করিয়া রহিল। এই পর্যন্ত সেদিন কণার সঙ্গে কথাবার্তা। পরদিন আর একবার কণাদের বাড়ি যাইবার কথা ভাবিয়াও প্রতুলের যাওয়া ঘটিল না। দুপুরে ট্রেনে প্রতুল চলিয়া আসিল। সারা পথ কেবল কণার কথা মনে হইল প্রতুলের। সেই অভাব অনটনের সংসারে চিরকাল কাটাইতে হইবে তাহাকে। গরিবের ঘরের অল্প বয়সী বিধবা মেয়ে। দাদার সংসার ছাড়া আর উপায় নাই। কণার জীবন অন্ধকার, কোনো আলো নাই কোনো দিক হইতে। প্রতুলের বুকের মধ্যে কোথায় যেন টনটন করিতেছে। কণাকে কাহার কাছে রাখিয়া যাইতেছে সে। পরক্ষণেই ভাবিল, কি মুশকিল! কণা রয়েছে তার বাপের ভিটেতে ভাই বোনের কাছে, দাদার কাছে। আমার সঙ্গে তার কি? মাস ৫-৬ পরে সেই ফাল্গুন মাসেই মায়ের পীড়াপিড়িতে তাহাকে বিবাহ করিতে হইল। প্রতুলের শ্বশুরের ২-৩টি ছোট বড় কলিয়ারি ছিল, কিন্তু কলিয়ারিগুলির অবস্থা ছিল খারাপ। চুরি হইত। নির্ভরযোগ্য ম্যানেজারের অভাবে কলিয়ারিগুলি লোকসানি মহল হইয়া পড়িয়া থাকিত। প্রতুলের শ্বশুর একদিন প্রস্তাব করিলেন, সে অফিসে চাকুরি না করিয়া যদি কলিয়ারিগুলি তত্ত্বাবধান করে, তবে অফিসে যে বেতন পাইতেছে তাহা তো পাইবেই, উপরন্তু ভবিষ্যতে একটা উন্নতির আশা থাকে শ্বশুর জামাই উভয়েরই। প্রতুল শ্বশুরের প্রস্তাবে রাজি হইল। আরও বছর ২ পরে কলিয়ারির অবস্থা সত্যিই ফিরিল প্রতুলের কর্মদক্ষতায়। প্রতুল আসানসোল রেল স্টেশন হইতে ৩ মাইল দূরে বুদ্ধচক কলিয়ারিতে সাজানো বাংলোতে স্ত্রী পুত্র লইয়া বাস করে। ইতিমধ্যে তাহার একটি ছেলে হইয়াছিল। একটু স্টাইলের উপরই থাকে, না থাকিলেও চলে না, কাজের খাতিরেই থাকিতে হয় নাকি। কি জানি কেন এখানে আসিয়া কণার কথা তাহার বড়ই মনে পড়িতে লাগিল। আজ তাহার এই সাজানো বাংলো, সুখ ঐশ্বর্য, ইহাদের ভাগ কণা কিছুই পাইল না। সেই সুদূর পাড়াগায়ে দারিদ্র ও নিরাশার অন্ধকারের মধ্যে ভাঙা পুরনো ইটের পুরনো কোঠাবাড়ি আঁকড়াইয়া পড়িয়া রহিল। প্রতুলের মনটা যেন হা হা করিয়া ওঠে। সে বুঝিল, এখনো কণার কথা তাহার মন জুড়িয়া বসিয়া আছে। তাই তাহাকে ভুলিয়া যাওয়া প্রতুলের পক্ষে সহজ নয়। প্রতুলের স্ত্রী বড়লোকের মেয়ে, বাল্যকাল হইতে সে সুখ ভোগ করিয়া আসিতেছে। তাহাকে খাওয়াইয়া পরাইয়া নতুন জিনিস দেখাইয়া লাভ কি? তেলা মাথায় তেল দেওয়া। বরং যে চির বঞ্চিতা, জীবন যাহাকে কিছু দেয় নাই, তাহাকে যদি আজ সে, কেন এমন হয় জীবনে কে বলিবে? যে পাইয়া আসিতেছে সেই বারবার পায়, যে পায় না সে কখনোই পায় না। যাহাকে খাওয়াইয়া সুখ, পড়াইয়া সুখ, দেখাইয়া সুখ, তাহাকে খাওয়ানো যায় না, পড়ানো যায় না, দেখানোও যায় না। কেন এমন হয়? এসব ৪-৫ বছর আগের কথা।
আজ কয়েকদিন হইল প্রতুল কলিকাতায় আসিয়াছে চাকুরির খোঁজে। কলিয়ারি আছে, কিন্তু প্রতুলের স্ত্রী নাই। পুনর্মসিকের পর্যায়ে আসিয়া দাঁড়াইবার ইতিহাস আছে। সংক্ষেপে এই যে, গত বৎসর স্ত্রীর মৃত্যুর পর হইতেই শ্বশুরের কলিয়ারিতে থাকা প্রতুলের ভালো মনে হইল না, এবং তারপরে দেখা গেল প্রতুলের শ্বশুরেরও তাহা ক্রমশ ভালো বলিয়া মনে হইতেছে না। সুতরাং আজ কয়েকদিন হইল প্রতুল তাহার ছেলেটিকে সঙ্গে লইয়া কলিকাতায় আসিয়া এই পরিচিত মেসটিতে উঠিয়াছে এবং চাকুরির সন্ধানে আছে। এই সেই শশধর, কণার ভাই, এতকাল পরে হঠাৎ এভাবে কোথা হইতে কেমন করিয়া আসিয়া পড়িল। কিছুক্ষণ বসিয়া শশধর চা খাইয়া সুস্থ হইবার পরে প্রতুল বলিল, তারপর কি মনে করে, কেমন আছো? শশধর বলিল, ভালোই আছি। আপনি এখানে আছেন তা শুনলুম জীবনদার কাছে। আপনি নাকি চাকুরি খুঁজছেন, সেই জন্যই আমার এখানে আসা। আপনার সব কথাই শুনেছি। কি ব্যাপার, চাকুরির সন্ধানে আছে নাকি? আমাদের দেশের মিউনিসিপ্যাল অফিসের সেই কেরানির পোস্ট খালি হয়েছে। আপনি গেলে ওরা লুফে নেবে এক্ষুনি। কিশোরী চাটুর্যে এখন চেয়ারম্যান। আপনাকে বড় ভালোবাসত। আমাদের আপনার লোক। দিন একখানা দরখাস্ত করে। আমি লিখলে একবার গিয়ে ইন্টারভিউ করে আসবেন চেয়ারম্যানের সঙ্গে। আবার সেই নাথপুর, সেই মিউনিসিপ্যাল অফিসের ৩০ টাকা বেতনের কেরানির পদ। তাহাই হোক। প্রতুল দরখাস্ত লিখিয়া পরদিন সকালে শশধরের হাতে দিল। চাকরি না করিলে চলিবে না। ছোট ছেলেটি লইয়া ৩০ টাকায় তাহার খুব চলিয়া যাইবে। তাহার বাবা মা জীবিত বটে, কিন্তু ছেলের রোজগারের উপর তাহাদের নির্ভর করিতে হয় না। দিন ১৫ পরে শশধর লিখিল, চাকুরির সব ঠিক, একবার আসিয়া চেয়ারম্যানের সঙ্গে দেখা করা দরকার। প্রতুল ছেলেকে লইয়া নাথপুরে গেল। ১০ বৎসর আসে নাই এদিকে, অথচ যেন মনে হইতেছে কাল এ গ্রাম ছাড়িয়া গিয়াছে। কণার কথা সে শশধরকে জিজ্ঞাসা করিতে পারে নাই। কোথায় যেন বাঁধিয়াছিল, বহু চেষ্টা করিয়াও পারে নাই। আজ স্টেশনে নামিতেই কণার কথা মনে পড়িল। কণা যেখানে থাকে সেখানেই সে থাকিবে জীবনের বাকি কয়টা দিন। বেলা প্রায় ১টা। শশধর স্টেশনে ছিল। বলিল, প্রতুলদা, আপনার সেই পুরনো বাসা ভাড়া করে রেখেছি, কোনো অসুবিধে হবে না। আর কণা বলে দিয়েছে আজ ওখানে খাবেন। চাকুরি হয়ে যাবে এখন, সব বলা আছে। প্রতুল বলিল, এবেলা খাব না, খোকাকে বরং নিয়ে যাও কণার কাছে। আমি অফিসের পরে যাব। আমরা দুজনেই সকালে খেয়ে গাড়িতে চড়েছি। বিকেলের দিকে চেয়ারম্যানের সহিত সাক্ষাৎ করিবার পরে প্রতুল শশধরের বাড়ি গেল। প্রথমেই কণা আসিয়া সামনে দাঁড়াইয়া বলিল, প্রতুলদা, এতদিন পরে মনে পড়ল। তারপর সে পায়ে ধুলা লইয়া প্রণাম করিল। প্রতুল অবাক হইয়া চাহিয়া রহিল। সে কণা কোথায়? কোথায় সেই লাবণ্যময়ী কিশোরী? এ কণাকে সে চেনে না। কণা পূর্বাপেক্ষা শীর্ণা হইয়াছে। যৌবনের সৌন্দর্য অন্তর্হিত হইয়াছে অনেককাল বলিয়াই মনে হয়। যদিও বর্তমানে ২৭-২৮ বছরের বেশি বয়স নয় কণার। মুখের কোথাও পূর্ব লাবণ্যের চিহ্ন আছে কিনা প্রতুল বিশেষভাবে খুঁজিয়া দেখিয়াও পাইল না। সঙ্গে সঙ্গে প্রতুল দেখিল কণার উপর তাহার সে ভালোবাসা যেন এক মুহূর্তে মন হইতে কর্পূরের মতো উবিয়া গিয়াছে। এই কণা অন্য একজন স্ত্রীলোক, তাহার ভালোবাসার পাত্রী,
তাহার পরিচিত কণা এ নয়। কাহাকে সে ভালোবাসিবে? কণা অবশ্য খুব আদর যত্ন করিল। আহারাদির পরে প্রতুলকে পান আনিয়া দিয়া কণা কহিল, কতদিন আসেননি, অনেক কথা আছে আপনার সঙ্গে প্রতুলদা। বসুন, আমি আসছি। প্রতুল ভাবিতেছিল, ভাগ্যে কণার সঙ্গে তাহার বিবাহের সুবিধা বা যোগাযোগ হয় নাই। কি বাঁচিয়াই গিয়াছে সে, ভগবান বাঁচাইয়া দিয়াছেন। উহ! দু চারটি মামুলি কথা বলিয়া প্রতুল ছেলের হাত ধরিয়া উহাদের বাড়ি হইতে বাহির হইয়া হাঁপ ছাড়িয়া যেন বাঁচিল। পরদিন সকালে শশধরকে ডাকিয়া কহিল, না ভাই, ছেলেটার শরীর খারাপ হয়েছে কাল রাত্রেই। তোমাদের যা ম্যালেরিয়ার দেশ, ছেলেকে নিয়ে এখানে চাকুরি পোষাবে না, অন্যত্র চেষ্টা দেখি গে।